আরে কিছু তো বলবেন, কি এসছে রেজাল্ট? সুপ্রভা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। অনিলের কথায় যেন পুরো আকাশ এসে মাথার উপর ভেঙে পড়ল সুপ্রভার। তবে যেই ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। কিন্তু সে তো এতটাও খারাপ পরীক্ষা দেয়নি। তাহলে মাঝখান থেকে শিকদার সাহেব বললেন, এলাকায় গেলে লোকে ঠাট্টা করতো রিক্সাওয়ালার মেয়েকে ছেলের বউ করে এনেছি বলে, আর এখন বলবে ফেল করা ছেলের বউয়ের শ্বশুর আমি। এই জন্যই বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না তুই অনিল। এবার আর চোখের পানি বাদ মানল না তার সুপ্রভার। শিকদার সাহেবের কথা শুনে দু চোখ বেয়ে অঝরে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। অনিল উঠে গিয়ে সুপ্রভার দু চোখের পানি মুছিয়ে দিল। আরে বোকামে কাঁদছো কেন তুমি? তোমার পয়েন্ট এসেছে 3.68, মানে ফার্স্ট ক্লাস পেয়েছো তুমি। অনিলের কথা শুনে সুপ্রভা কান্না বন্ধ করে দিয়ে, আপনি মশকরা করছেন না তো আমার সাথে? আমি কাঁদছি দেখে? আরে না, বিশ্বাস না হলে তুমি দেখো, আমি মিথ্যা বলছি না। বলেই অনিল সুপ্রভার হাতে ল্যাপটপ ধরিয়ে দেয়। সুপ্রভা রেজাল্ট দেখে খুশিতে ফের কাঁদছে। তৎক্ষণাৎ শিকদার সাহেবও রেজাল্ট দেখে নিয়েছেন নিজের চোখে। যাক, ভালোই হয়েছে, অন্তত এটার জন্য এলাকাতে আর মাথা কাটা যাবে না, বেঁচে গেলাম। সোনেরা বেগম তখনই ফ্রিজ থেকে মিষ্টি এনে সবাইকে দিতে লাগলো। শিকদার সাহেব প্রথমে মানা করলেও পরে একটা মিষ্টির অর্ধেক খেলেন, তারপর অনিলকে বললেন, প্রথমে এভাবে মিথ্যা কেন বললে? মেয়েটাকে অযথা ভয় পেয়ে দিয়েছো তুমি। এমনি বাবা, একটু ঠাট্টা বললাম ওর সাথে। এরকম ঠাট্টা করতে নেই, যাতে অন্য কারো চোখের পানি চলে আসে, বুঝেছো? অনিল মাথা নেড়ে হ্যাঁ বলতেই শিকদার সাহেব বাড়ি থেকে বেরিয়ে যান একটু হাঁটার জন্য। রোজ সকাল বিকেলেই তিনি হাঁটতে বের হন। লাল রঙের সুন্দর একটা কাপড় পরে চুলগুলো খোপা করে রুমের দিকে এগিয়ে আসছে এক বিবাহিতা রমণী। রান্নাঘরে নাস্তা বানাতে গিয়ে দুধ পড়ে যায় গায়ে, সেজন্য এই অবেলায় গোসল করার ফলে চুলগুলো কিছুটা ভেজা আছে বোঝাই যাচ্ছে। তবুও আধ ভেজা চুলগুলো খোপা করে নিয়ে রুমের দিকে তাড়াহুড়ো করে আসলো। জুনায়েদ পরিপাটি করে দাঁড়িয়েছিল, উদ্দেশ্য একটু বাহিরে যাবে অনিলের সাথে আড্ডা দিতে। তখনই রূপন্তী রুমে আসলো। চোখে মুখে ফুটে আছে একরাশ লজ্জা। জুনায়েদ বিষয়টা খেয়াল করলো। কি হয়েছে রূপন্তী? রূপন্তী লাজুক দৃষ্টিতে জুনায়েদের দিকে তাকালো। লজ্জা মিশ্রিত মুখ, হাত থেকে প্রেগন্যান্সির কিটটা জুনায়েদের হাতে দেখালো। জুনায়েদ সেটা হাতে নিতেই দেখতে পেল পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে খুশিতে রূপন্তীকে কোলে তুলে নিল। রূপন্তীও জুনায়েদের গলা জড়িয়ে ধরে রেখেছে। আরে নামাও নামাও, পড়ে যাবো যে। রূপন্তীর কথা শুনতেই জুনায়েদ সাবধানে রূপন্তীকে কোল থেকে নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, ভালো কথা বললে। এখন তা তোমার ভেতর আর একজনের অস্তিত্ব আছে, তার কথাও যে ভাবতে হবে। রূপন্তী মুচকি হেসে মাথা নাড়ালো। জুনায়েদ বলল, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি বাবা হতে পারবো। আমার যে এত খুশি লাগছে রূপন্তী, কি বলবো, তোমাকে নিজেও বুঝাতে পারছি না। এত খুশি লাগছে কেবল। এত খুশি হবেন না, এবার বাড়ির সবাইকে তো খবরটা দিতে হবে নাকি? তুমি কি সবাইকে বলো, আমি তাকে অনিলকে বলবো এই খুশির সংবাদ। ওইদিকে শিকদার ভিলায় সুপ্রভার রেজাল্টের কথা শুনে সুপ্রভাত রুমে বসে আগে নিজের বাবা মাকে কল করে জানাতে লাগলো অনিল ফোনে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। শিকদার সাহেবও বাড়িতে নেই। অনিলের ফোন আসায় রিসিভ করতেই জুনায়েদের উচ্চস্বরে বলা কথা শুনতে পেল। কি রে, তোকে তো মনে হচ্ছে খুব খুশি। কি ব্যাপার, কাকা হব নাকি? হায় দোস্ত, তোকে চুমু খাই। তুই কি করে বুঝলি আমি বাবা হতে চলেছি? আরে ভাই, আমি তো আন্দাজে ঢিল মেরেছি। এখন দেখি সত্যি সত্যি আমি কাকু হব। হ্যাঁ রে ভাই, হ্যাঁ সত্যি। কি রে ভাই, 2 মাসের ভেতরেই রূপন্তী প্রেগনেন্ট? বাহ, তুই তো দেখছি খুব ফাস্ট। এত তাড়াতাড়ি বাবা হয়ে যাচ্ছিস, এত তাড়া কি ছিল শুনি? অনিল বেশ ঠাট্টার সুরেই কথাগুলো বলল জুনায়েদকে। ধুর, আমাদের ইচ্ছেই ছিল বিয়ের পর পর বাচ্চা নিব। আল্লাহ সেটা কবুলও করে নিয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ তার জন্য। এই খুশির সংবাদ তার ফোনে না, আমি তোদের বাড়ি মিষ্টি নিয়ে যাব। মিষ্টি নিয়ে তো আমাকেও যেতে হবে। আজকে সুপ্রভার রেজাল্ট বেরিয়েছিল, ও তো ফার্স্ট ক্লাস পেয়েছে জানিস? হ্যাঁ বলিস কি, আজকের দিনটাই তো তাহলে স্পেশাল। খালি খুশির সংবাদ পাচ্ছি। এমনি করে দুই বন্ধু মিলে টুকটাক কিছু গল্প করতে থাকে। সুপ্রভা বাড়িতে কথা বলা শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, মাথায় এসেছে অমনি পা স্লিপ করে পড়ে যায়। তৎক্ষণাৎ অনিল ফোন ফেলে রেখে সুপ্রভার কাছে আসে। এসে দেখে সুপ্রভা মাটিতে পড়ে রয়েছে। অনিল সুপ্রভার কাছে গিয়ে জলদি হাত পা ভালো মতন দেখতে লাগলো কোথাও আঘাত পেয়েছে কিনা।
আরে ছাড়ুন, তেমন ব্যথা পাইনি তো আমি। দুটো সিঁড়ি ছিল, তখনই পা জড়িয়ে পড়ে গেছি। বেশি একটা ব্যথাও পাইনি আমি। চুপ করো, সাবধানে হাঁটাচলা করতে পারো না তুমি? কি হয় তাতে? কোনো সমস্যা? যদি আরো উপর থেকে পড়তে তখন কি হতো? অনিলের ধমক শুনে সুপ্রভার গলার কণ্ঠ চিকন করে আস্তে করে বলল, আরে এরকম করছেন কেন? শাড়িতে পা জড়িয়ে গেছিল, আমার কি দোষ? দেখে হাঁটতে পারে না, আবার বলছে আমার কি দোষ? একদম কথা বলবে না তুমি, চুপচাপ রুমে চলো। এটুকুতে এরকম করছেন? আর যদি আমি কখনো আপনাকে ছেড়ে হুট করে মরেই যাই? তোমাকে নিয়ে মৃত্যু সংসার করার আক্ষেপ আমার এই জন্মেও খুঁজবে না। আবারও যদি আমাদের মিলন হওয়ার পরও বিচ্ছেদ হয়, আমি আর সইতে পারবো না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমি কেবল আপনার হয়েই থাকবো, বুঝেছেন? হ্যাঁ, আর আমি এটাও জানি খোদা এতটাও নিষ্ঠুর হবে না। এবার তুমি চুপ করো, আর একটা কথা বলে শনি আছে কপালে। সুপ্রভাকে আর কোনো কথা বলতে না দিয়ে অনিল রুমে নিয়ে গেল। সেদিন বিকেলবেলা শিকদার সাহেব বাড়ির পাশে যেতেই ওই দিন ওর মতন জাহিদ ইসলামকে দেখতে পেলেন। সেদিনের করা অপমানের কথা মনে পড়তেই সামনের মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট কিনে নিল। তারপর জাহিদ ইসলামের কাছে গেল। কি জাহিদ ভাই, খবর ভালো তো? জাহিদ ইসলাম হেসে প্রতি উত্তর করলেন। হ্যাঁ, খবর তো ভালোই চলছে। শিকদার সাহেব মিষ্টির প্যাকেটটা জাহিদ ইসলামের হাতে এগিয়ে দিয়ে বললেন, নিন জাহিদ ভাই, আমার সেই রিক্সা চালক বাবার মেয়ে, মানে আমার বৌমা অনার্সের রেজাল্ট বেরিয়েছে, আজকে ফার্স্ট ক্লাস পেয়েছে, সেই খুশিতেই মিষ্টি দিলাম, খেয়ে নিন। জাহিদ ইসলাম মুখটা একটু বাঁকা করেই মিষ্টির প্যাকেটটা হাতে নিলেন। যেন ইচ্ছে নেই তবুও নিচ্ছেন, এক প্রকার জোর করেই। শিকদার সাহেব আবারও বললেন, বাড়ি থেকে মিষ্টি মুখ করবেন কেমন? সেদিন সোনার থেকে শুনেছি আপনার ছোট মেয়ে নাকি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আপনার তো অনেক সহায় সম্পদ। আমার বৌমার বাবার মতন তার রিক্সা চালক না, তাও এরকম রেজাল্ট হলো কেন বলুন তো? আপনার মেয়েটাকে আরেকটু ভালো করে প্রাইভেট পড়াতে পারতেন, তাহলে তো পাসটুকু অন্তত করতে পারতো। ভালো টিচার রাখেন, সামনে তো আবার বোর্ড পরীক্ষা আছে। ঠান্ডা মাথায় হেসে হেসে শিকদার সাহেব কথাগুলো বললেন। এগুলো শুধু কথাই নয়, জাহিদ ইসলামের সেদিনকার করা অপমান ফেরত দিয়ে দিয়েছে। মুখ থেকে হাসি আর সরছেই না। জাহিদ ইসলাম অপমানিত বোধ করলেও কিছু বললেন না। সুপ্রভার বাবা রিক্সা চালাই বলে সেদিনও সে অপমান করেছিলেন, আজকে নিজেও অপমানিত হলেন। ভদ্রতার খাতিরে জাহিদ ইসলাম মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে উত্তর দিলেন, আচ্ছা শিকদার সাহেব, এবার যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। অপমান নিতে না পেরে জাহিদ ইসলাম চলে গেলেন। শিকদার সাহেব ভিতরে ভিতরে বেশ খুশি হলেন অপমান সুদে আসলে ফেরত দিতে পারার জন্য। আরো একটু ভিতরে যেতেই লোকের প্রশ্ন, আজকে শিকদার সাহেবের বৌমার রেজাল্টের কি খবর? মুখে হাসি রেখে শিকদার সাহেব সবাইকে উত্তর দিতে লাগলেন। বেশ গর্ব লাগছে বৌমার জন্য। মনে জমে থাকা রাগটা যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে একটু একটু করে সবার মুখ থেকে সুপ্রভাত সুনাম শুনে। রাত্রিবেলা সকলের খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রুমে এসে দেখে অনিল শুয়ে আছে বিছানায় চুপটি করে, হাতে কোনো ফোনও নেই। অবাকও হলো বেশ, সুপ্রভা মাত্র তো বাজে 8:30। এত দ্রুত তো অনিল ঘুমানোর মানুষ নয়, তাহলে এভাবে শুয়ে আছে কেন? অনিলের কাছে যেতেই অনিল সুপ্রভার হাত ধরে টান মেরে নিজের কাছে জড়িয়ে নিল। তাহলে এই ব্যাপার, আপনি এমনি শুয়ে আছেন? হ্যাঁ, অপেক্ষা করছিলাম কখন আসবে তুমি। আচ্ছা ছাড়ুন তো এবার। সুপ্রভার বেশ জোরাজোরি করে উঠে বসলেও নিস্তার মিলল না অনিলের হাত থেকে। অনিলও উঠে বসল সুপ্রভার পিছন ঘেঁষে। পিছন দিক থেকে দুহাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সুপ্রভাকে। সামনের দিকে তাকিয়ে আছে সুপ্রভাকে পেছন থেকে অনিল ঘাড়ে মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল, জানো সুপ্রভা, রূপন্তী মা হচ্ছে। একটু আগে জুনায়েদ বললো। অনিলের কথা শুনে সচকিত দৃষ্টিতে সুপ্রভা অনিলের দিকে ফিরে বসে। আসলে? হ্যাঁ তাই তো। যাক, বেশ ভালোই হলো, নতুন অতিথি আসবে। আমি রূপলকে সকালে কল করে নিব। অনিল আবারও সুপ্রভার গলা জড়িয়ে ধরে বলল, আমাদের আসবে কবে সুপ্রভা? হুট করে অনিলের এরকম কথা শুনে লজ্জায় আড়ষ্ট হলো সুপ্রভা, তাও প্রতি উত্তর করল, আল্লাহ যেদিন চাইবে। তবে সেই প্রক্রিয়া শুরু করা যাক। বলেই অনিল মুচকি হেসে সুপ্রভার অধর যুগল নিজের অধরের ভিতরে আবদ্ধ করে নিল। পরস্পরের হাত দুটো একত্রে করে নিল। বিন্দু পরিমাণও ফাঁক নেই দুজনের ভিতর। কিছুক্ষণ পর এক পর্যায়ে সুপ্রভাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। আলো নিভিয়ে দিয়ে পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে
রুম, যেখানে নিচের ছায়াটুকুও দেখা যাচ্ছে না, শুধু একত্রে আছে দুটি মানুষ। ভালোবাসার সাগরে ডুব দিয়েছে দুজন। পরের দিন সকালবেলা শিকদার সাহেব ড্রয়িং রুমে আসতেই একজন লোককে দেখতে পায়। তারপর ভালো করে দেখে এটা তাদের প্রতিবেশী। তখনই রাকিবকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আরে রাকিব, যে তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে, ভেতরে এসো, বসো। না ভাইজান, এসেছিলাম একটু কথা বলতে। দেখলাম ভাবিরা রান্না করছে, একবার ডেকেছিলাম শোনেনি, তাই দাঁড়িয়েছিলাম একটু। শিকদার সাহেব রাকিবের পিঠে হাত রেখে বললেন, আরে বলে ফেলো তো, কি বলবে? বেশ, শুনুন। আমার তো দুটো বাচ্চা, একজন মাধ্যমিক আর একজন তো কলেজে উঠলো। কথা হচ্ছে ওদের পড়াতে তেমন মন নেই, মানে বড়টা যা পড়ে, ছোটটা বিচ্ছু। শুনেছি আপনার বৌমা নাকি শহরে নাকি কোচিং সেন্টারে পড়াতো বাচ্চাদের, বেশ সুনাম আছে সেখানে। আবার কালকে স্ত্রীর মুখ থেকে শুনলাম অনার্স ফার্স্ট ইয়ারে পেয়েছে। এটা চণ্ডীখানিক কথা না। সেই জন্য এসেছিলাম। স্কুলের টিচারদের পড়লো, কোনো উন্নতি নেই, তাই বাধ্য হয়ে এখানে আসা। যদি সুপ্রভা কয়দিন পর আমার বাচ্চা পড়াতো, কিছু মনে করবেন না। ওকে তো আমি চিনি, আগে তো ওই এলাকাতেই থাকতো, সেই জন্য বললাম। শিকদার সাহেব চুপ করে রইলেন। সুপ্রভা নিজে আগ বাড়িয়ে কিছু বলার সাহস পাচ্ছে না। একটু করে শিকদার সাহেব নিজেই বললেন, হ্যাঁ রাকিব, তা যা ঠিক বলেছ। আমার ছেলের বউ পড়াশোনা বেশ ভালো, রেজাল্টও করেছে সব দুর্দান্ত। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবখানে রেজাল্ট ভালো এসেছে। সবাই তো এত ভালো ভালো রেজাল্ট করতে পারে না, আমার বৌমা সুপ্রভা পেরেছে। পড়ালেখায় খুব মনোযোগীও। তুমি বাচ্চাদের পড়াতে দিতে পারো, যদি সুপ্রভার কোনো আপত্তি না থাকে। নাস্তা নিয়ে আসার সময় সুনেরা স্বামীর মুখ থেকে সুপ্রভার প্রশংসা শুনে অবাক হয়ে যায়। সুপ্রভা অবাক হয় বটে শিকদার সাহেবের প্রশংসা শুনে। শিকদার সাহেব তো এতদিন তার সাথে কথাই বলেনি ভালো করে, আর আজকে প্রশংসা করছে। রাকিব দাঁড়িয়ে থাকা সুপ্রভাকে জিজ্ঞেস করে, তোমার কোনো আপত্তি নেই তো? সুপ্রভা হাসি মুখে জবাব দেয়, না কাকু, আমার কোনো আপত্তি নেই, বরং আমি তো অবসর সময়ই পার করি। আপনার বাচ্চাদের পড়ালে আমার সময়ও কেটে যাবে। তাহলে ঠিক আছে, কালকে থেকে আমার বিচ্ছুদের তোর কাছে আসতে বলবো। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, তিনজনের জন্য আমি তোকে বেশ ভালো পরিমাণেই টাকা দিব। টাকা নিয়ে চিন্তা করবেন না কাকু, আপনি ওদের পাঠিয়ে দিন নিশ্চিন্তে। সুপ্রভার কথা শুনে নিশ্চিত মনে বাড়ি থেকে চলে গেলেন সুপ্রভা। তৎক্ষণাৎ সুনেরা বেগম এসে স্বামীর পাশে বসলেন। কি গো, তোমার ব্যাপারটা কি শুনি? শিকদার সাহেব ভ্রু কুচকে স্ত্রীর পানে তাকালো। কিসের ব্যাপার? তুমি সুপ্রভার প্রশংসা করলে, এতদিন তো খুব রেগে রেগে কথা বলতে। আরে প্রশংসা করব না? জানো, কালকে আমি বাইরে গেছি, ওরই লোকেরা তো সুপ্রভার নামে প্রশংসায় পঞ্চমুখ ছিল একেবারে। আমাকে মিষ্টি কিনে খাওয়ানোর আবদারও করেছে। মেয়েটাকে কত কষ্ট করে বাবা পড়ালেখা করিয়েছে, তার উপরও এত ভালো ভালো রেজাল্ট করেছে সব পরীক্ষাতে। ওর প্রশংসা করব না? সুনেরা বেগম স্বস্তির নিঃশ্বাস নিলেন। যাক, তুমি যে মেয়েটার কদর বুঝেছো, এতেই খুশি। বলেই সুনেরা বেগম রান্নাঘরে চলে যায় কাজে হাত লাগাতে। সবে নাস্তা বানানো শেষ, এখনো রান্না বাকি আছে। সুপ্রভা দাঁড়িয়েই ছিল, তখনই শিকদার সাহেব ডাক দিলেন। শোনো সুপ্রভা, এখানে এসো। সুপ্রভা শিকদার সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। হ্যাঁ বাবা, বলুন। হবে নাকি আর এক কাপ চা? তোমার শাশুড়িকে বলো না, কিন্তু সে ঘ্যান ঘ্যান করবে আমার সাথে। এরকম কণ্ঠে শিকদার সাহেবকে চায়ের আবদার করতে দেখে হাসি পেল সুপ্রভার, তবুও হাসল না। কিন্তু বাবা, 1 ঘন্টাও হয়নি আপনি চা খেলেন, এখন আবার খাবেন? সুপ্রভা আরো না করল না, রান্নাঘরে চলে গেল। চায়ের কাপ নিয়ে আসতে চা দিতে শিকদার সাহেব একগালে হেসে চা খেতে লাগলো মনের সুখে। সুপ্রভা বেশ আনন্দ নিয়ে দু চোখ ভরে দেখতে লাগলো তবে তার শ্বশুর মশাইয়ের হাসি মুখ। এবার বুঝি শ্বশুর আর বৌমার ভিতরকার দূরত্ব ঘুচবে, সেই আশাতেই রইল সুপ্রভা। বিকেলের দিকে সোফায় বসে বসে টিভি দেখছিল সুপ্রভা। বেশ অনেকক্ষণ ধরেই টিভি দেখার কারণে আর ভাল লাগছে না। এবার টিভিটা বন্ধ করে দিয়ে এমনিই বসে রইল। সুপ্রভার সঙ্গী হলো তার শাশুড়ি মা। এভাবে এমনি করে বসে আছো যে? কিছু না মা। চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, ফ্যানের বাতাসে কি রকম করে উঠছে। চুলে তেল দাও না তুমি? মা, আসলে এত খেয়াল করা হয় না। সুনেরা বেগম একটু ভিতরে গিয়ে তেলের বোতল আর চিরুনি নিয়ে আসলেন। তুমি একটু সোফা থেকে নেমে ফ্লোরে বসো তো দেখি বৌমা।
সুপ্রভা কিছুটা অবাক হলেও ধারণা করতে পারল তার শাশুড়ি মা এখন ঠিক কি করবে। সুপ্রভা শাশুড়ির কথা অনুযায়ী ফ্লোরে নেমে বসলো। সুপ্রভার বরাবর সোফাতে বসেছেন সুনেরা বেগম। বসেই সুপ্রভার চুলগুলো খুলে দিল। লম্বা কালো ঘন চুলগুলো সুপ্রভার পিঠে আছড়ে পড়ল। মা, আপনি কি আমার মাথায় তেল দিয়ে দেবেন? তুমি বুদ্ধিমতী মেয়ে, বুঝেছো? যখন তখন আর জিজ্ঞেস করছো কেন বলো তো? চুপচাপ বসে থাকো। চুলের যা অবস্থা করেছো, এরকম করলে তো চুল সব নষ্ট হয়ে যাবে। একটা কথা মনে রেখো, নারীর কেশেই বেশ, বুঝলে? সুপ্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই সোনেরা বেগম প্রথমে চুলগুলো চিরুনি দিয়ে ভালো মতন আঁচড়ে নিল। তারপর বিলি কেটে কেটে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যত্ন সহকারে তেল দিয়ে দিতে লাগলো। এই সময়টা সুপ্রভার এত আরাম লাগছে যেন এখনই ঘুমিয়ে পড়বে। বাপের বাড়িতেও ঠিক তার মা কাকি এরকম করে চুলে তেল দিয়ে দিত। সুপ্রভা খেয়াল করলো চুলে তেল দেবার পরও তার শাশুড়ি মা চুলে বিলি কেটে কেটে চিমটি দিয়ে দিচ্ছে। চুলের গোড়ায় যাতে সুপ্রভার আরাম লাগছে বেশ। মা, আপনি ঠিক আমার নিজের মায়ের মতন চুলে তেল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। আমার মাও এরকম করতো, জানেন? আমাকে তুমি বলে ডাকো? মা, তাহলে মা বুঝি মেয়ের চুলে একটু তেল দিয়ে দিতে পারে না? সুপ্রভা অবাক হলো না, বেশ খুশি হলো। আমি সত্যি ভাগ্যবতী মা যে আপনাদের মতন সুন্দর একটা পরিবার পেয়েছি। বৌমার কথা শুনে সুনেরা বেগম হাসলেন। জানো, আমারও একটা মেয়ে ছিল, কিন্তু খোদা তাকে নিজের কাছে নিয়ে গিয়ে তোমাকে পাঠিয়েছে আমার মেয়ে হিসাবে। সে মেয়ের খেয়াল রাখবো না? সুপ্রভার বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তার শাশুড়ি মাকে, হাসি মুখে বলল, একদম, আমিও আমার মায়ের খেয়াল রাখতে পারি। এবার আপনি বসুন তো দেখি, আমি আপনার চুলে তেল দিয়ে দিচ্ছি। সুনেরা বেগম আর না করলেন না। দুই শাশুড়ি বৌমা মিলে কথাবার্তায় পেরিয়ে গেল বিকেল। সন্ধ্যাবেলা অনিল অফিস থেকে এসেই সুপ্রভার বাচ্চাদের পড়ানোর কথা শুনে বেজায় চটেছে। কারণ একটাই, এখন সুপ্রভা বিবাহিত, একে তো সংসার আছে, তার উপর নিজের পড়াশোনা। এসবের ভিড়ে নিজের পড়াশোনার ক্ষতি হবে সেটা ভেবেই সুপ্রভা কিছুতেই থামাতে পারছে না যেন অনিলকে। আরে, আপনি আমার কথা তো শুনবেন নাকি? এত রেগে গেলে কি করে হয় শুনি? আর তুমি যে নিজে যে সিদ্ধান্ত নিয়েছো তার বেলায়? আর তার বেলায় কিছুই হয়নি। তুমি বুঝতে পারছো না, কিছুদিন পর যখন মাস্টার্সে ভর্তি হবে তখন তোমারই পড়াশোনার চাপ বাড়বে। আর ভুলে যেও না, সংসার সামনে পড়াশোনা করাটা কতটা চাপের হয়ে যাবে। কুলাতে পারবে তো তুমি? কেন পারবে না? বাপের বাড়িতে থাকতে তো ডাবল করতো। তাহলে এখন কি হয়েছে? সমস্যা তো নেই। আমি যা দেখছি বিকেল বেলা তো অবসরেই থাকে। অনিলের কথার উত্তর দেবার আগেই শিকদার সাহেব এসে উত্তর দিলেন। সুপ্রভা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না শিকদার সাহেব সুপ্রভার সাপোর্টের কথা বলবে। বাবা, সুপ্রভার ড্রিম কি? একটা চাকরি করবে ভালো পজিশনে, তাই তো? ছোটবেলা থেকে সেই চেষ্টাই করে আসছে। এখন ভালো পজিশনে চাকরি করতে গেলে নাম্বার নিশ্চয়ই ভালো লাগবে। এখন ও বাচ্চাদের বাড়িতে এনে পড়ালে টাইম কোথায় পাবে? অনিল, এত তাড়াহুড়ার কিছু নেই। ওরা বিকালের পর পর আসবে। সুপ্রভা তো রোজ রোজ ভার্সিটি যাবে না। যেদিন ঘরে থাকবে সেদিন বিকালবেলা বাচ্চারা পড়তে আসবে। আর তাছাড়া রাকিব আমাদের প্রতিবেশী, মুখের উপর তার না করা যায় না। সুপ্রভা ভালো রেজাল্ট করেছে সেটা জেনেই ওর উপর ভরসা করে নিজের সন্তানদের পড়ানোর কথা বলছে। অনিল সোফাতে বসলো। সুপ্রভা বুঝলো অনিল তার পড়াশোনার জন্যই রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, দেখুন, কিছু মনে করবেন না। এই যে আমি ভার্সিটি যাব, খরচ পাতিও তো লাগবে, তাই না? আমাদের ওখানে অত খরচ হতো না। আমি বাসা থেকে যেতাম, আবার কোচিং সেন্টারে টুকটাক কাজ করে খরচা মিটিয়ে নিতাম। কিন্তু এখন তো আমি একেবারে অবসর। বলুন, নিজের তো কোনো খরচও ওঠাতে পারছি না। এটা সমস্যা? আরে আমি তো চাকরি করছি, তাতে সংসারের খরচ হয়েও ঢের যাচ্ছে। এই তো 4 জনের সংসার আমাদের। একটু বোঝার চেষ্টা করুন না। আপনি আমার স্বামী, আমার সব দায়িত্ব আপনার, কিন্তু তবুও আমার নিজেরও কেমন একটা লাগে। তাছাড়া উপায় না থাকলে হতো, কিন্তু উপায় যখন এসছে ছাড়ি কি করে বলুন? আজ থেকে শিকদার সাহেব উত্তর দিলেন, হ্যাঁ, তাই তো। সুপ্রভা ছেলে মেয়েদের পড়ালে যেমন নিজে আর্ন করতে পারবে, তেমনি ওরও সময়ও যাবে, ভালোও লাগবে। তাছাড়াও তো আর ভার্সিটি এখান থেকে অত দূর রোজ রোজ যেতে পারবে না। তুই আর আপত্তি করিস না অনিল। স্বামীর কথায় স্ত্রীও তাল মেলালো। সেটাই রে অনিল বাবা, তুই রাজি হয়ে যা। সংসারের কাজ আমিই তো করে দেই বেশি, সময় লাগবে না। শুধু শুধু বৌমাকে বারণ করিস না। ওর ইচ্ছে যখন হয়েছে তখন করুক। আগে তো কোচিং সেন্টারে পড়তোই। তোমাদের যা খুশি তাই করো, আমি আর বারণ করবো না কিছু। তবে বাবা মা তোমরা দুজনে সায় দিচ্ছ তো?
আমি কিচ্ছু বলবো না, শুধু 1 বছর পর ওর মাস্টার্সের ফাইনাল রেজাল্ট দেখবো। কথাগুলো বলেই অনিল রেগে মেগে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। নিচে দাঁড়িয়ে রইল শিকদার সাহেব আর সুনেরা বেগম। সুপ্রভা, অনিল এমনই, তুমি তোমার লক্ষ্যে সফল হও, দোয়া করি। শ্বশুর মশাইয়ের কথা শুনে ভিতরটা আনন্দে ভরে গেল সুপ্রভার। সেই আনন্দের কাছে অনিলের রাগ যেন গায়েই লাগছে না, শুধু খুশি খুশি লাগছে শ্বশুর মশাইকে নিজের সাপোর্টে পেয়ে। আজান পড়তেই শিকদার সাহেব মসজিদের জন্য রওনা দেন। সুনেরা বেগম রুম থেকে একটা সুন্দর গাঢ় গোলাপি রঙের একটা কাপড় আর তার সাথে ম্যাচিং জুয়েলারি নিয়ে এসে হাজির হলো সুপ্রভার সামনে। মা, এই শাড়ি গহনা এখানে নিয়ে এসেছেন যে আপনার আলমারি থেকে? শুনো, তবে এগুলো সেই তোমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন বিয়ের প্রথম। আমার তো মেয়ে নেই, যাও একটা ছিল, সে আল্লাহই নিয়ে গেল। এগুলো পড়েছিল, ভেবেছিলাম ছেলের বউকে দিব, তাই নিয়ে আসলাম। ছেলে তো আমার রাগ করে বোম হয়ে আছে। যাও একটু সেজে গুজে মন গলাও তো দেখি। সুপ্রভা সুনেরা বেগমের দিকে বেশ খানিকক্ষণ তাকালেন। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি নয়, নিজের বাড়িতেই আছে। মেয়ে নেই কে বলেছে? আপনি যদি আমার মা হতে পারেন, আমি বুঝি আপনার মেয়ে নই? সুনেরা বেগম হেসে সুপ্রভাকে বুকে জড়িয়ে নিলেন। একটু পর সুপ্রভা রুমে গেল। অনিল বারান্দায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে মুভি দেখছে। সেই সুযোগে সুপ্রভা পরানোর জামা খুলে শাশুড়ির দেওয়া শাড়িটা গায়ে জড়িয়ে ধরল। পুরোনো দিনের শাড়ি হলেও ডিজাইনটা বেশ সুন্দর। সেটার সাথে ম্যাচিং করে গয়না পরে নিল। সব সময় চুল বেঁধে রাখে, আজকে আর চুল বাঁধল না, খোলা ছেড়ে দিল। অনিলের পিছনে গিয়ে দাঁড়ালো। অনিল দেখেও চুপটি করে আছে রাগে। সুপ্রভা পিছন থেকে অনিলের গলা জড়িয়ে ধরল। অনিলের কোনো রেসপন্স না পেয়ে সামনে আসলো। দেখুন তো আমাকে কেমন লাগছে। অনিল এক প্রকার সুপ্রভার দিকে তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে নিল। আবার সুপ্রভা কিছুক্ষণ বসলো, তারপরই রাগ উঠে গেল। বসা থেকে উঠে দাঁড়িয়ে যেই না চলে যাচ্ছিল, অমনি অনিল সুপ্রভার হাত ধরে হ্যাঁচকা টান দিতেই সুপ্রভা অনিলের বুকে এসে পড়ে। সুপ্রভা কাছে আসতেই অনিল সুপ্রভাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে সুপ্রভার পিছন থেকে চুলগুলো সরিয়ে নিয়ে সামনের দিকে রাখলো। উন্মুক্ত ঘাড়ে চুমু দিতেই সুপ্রভা কেঁপে উঠল কিঞ্চিত পরিমাণ। ফের দ্বিতীয় চুমু দিল অনিল সুপ্রভার ঘাড়ে। রাগ করেছিলাম আমি, আর রাগ ভাঙাতে এসে উল্টো তুমি নিজে রাগ করে চলে যাচ্ছ। আপনি তো ফিরেও দেখছেন না আমার দিকে, কি করব? আমি ফিরে তাকালে আর তুমি তাকিয়ে থাকতে পারবে? সুপ্রভার অকপটে উত্তর। কেন পারবো না? 100 বার পারবো। বেশ, তবে দেখি পারো কিনা আমার স্পর্শে তুমি স্থির হয়ে থাকতে। সুপ্রভা লজ্জায় দৃষ্টি নত করল। অনিল সুপ্রভার তার কোলে বসিয়ে দিয়ে কপালে গাঢ় বেশ চুম্বন এঁকে দিল। চারিদিকে কেউ নেই, প্রায় জনমানবহীন শূন্য রাস্তা। দিনের বেলাতেও এরকম হবে আশা করেনি। হলুদ রঙের 3 পিস পরা মেয়েটা। যদিও দিনের আলো ঘুচে একটু পরে রাত হবে, তবুও এখন এই দিনের বেলাতে জায়গাটা এত নির্জন। রাতের বেলা কি হবে? যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে? বেশ অনেকক্ষণ পরপর কয়েকটা গাড়ি শো শো করে চলে যাচ্ছে। পুরো রাস্তাটাই ফাঁকা, চারিদিকে শুধু রাস্তায় দেখা যাচ্ছে। বেশি একটা ঘরবাড়ি বা দোকানপাট কিছুই নেই। ওকে মেরে দেখলো সামনে বেশ অনেকগুলো গাছপালা মিলে জঙ্গলের মতন হয়ে আছে। হুট করেই কাঁধে কারো স্পর্শ পেতেই জ্ঞান হারালো মেয়েটি। চোখ খুলতেই রাস্তার সাইডে কারো কোলের মধ্যে নিজেকে দেখতে পেয়ে ভরকে ওঠে নিপা। তড়িঘড়ি করে বসা থেকে উঠে পড়ে। ভালো করে তাকিয়ে দেখে এখন প্রায় অন্ধকার হওয়ার পথে। আরো একটু লক্ষ্য করতেই পাশে দাঁড়িয়ে থাকা হামিদকে দেখতে পেয়ে মাথায় রাগ চওড়া হলো ভীষণ ভাবে। আপনি এই সময় এখানে কি করছেন? আমার পিছু নিতে এসেছেন বুঝি? আশ্চর্য তো, আমি তোমার পিছু কেন করতে যাবো খামোকা? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি যাবার জন্য, তখনই তোমার সাথে দেখা হলো, ব্যাস এটুকুই। নিপা শান্ত হলো, রাগ কমিয়ে নিয়ে বলল, ঠিক আছে, আপনি আপনার রাস্তায় চলুন। না, তোমাকে এইখানে একা ছেড়ে আমি যাব না। হামিদের কথায় নিপার রাগ পুনরায় চেপে বসলো। রাগত স্বরে হামিদকে বলল, বেশ, আপনি আমার পিছু ছাড়বেন না তো? একবারের জন্য আটকে রাখতে চান আমাকে আপনার কাছে? হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনার চোখে দেখায় আমাকে ভালো লেগেছে, মোহ কেটে যাবে। এমনিতেই একবার ডিভোর্সি বদনাম নিয়েছি, দ্বিতীয়বার কোনো বদনাম মাথায় নিতে পারবো না আমি। আরে বোঝার চেষ্টা করো, আমি আজীবন তোমার পাশেই থাকবো, কথা দিলাম। বেশ, চলুন তবে। কোথায় যাবো এই সময়? নিপা হামিদের কথায় প্রতি উত্তর করলো।
চলুন না, আপনার এতদিনের ইচ্ছে, এতগুলো মাস আমার পিছে পড়ে আছেন, আজকে চলুন দেখি। নিপা আর হামিদের কোনো কথার অপেক্ষা না করে হামিদের হাত ধরে টেনে নিয়ে চলে গেল সেখান থেকে। কিছু দূর হাঁটার পরপরই কাজী অফিসের সামনে আসলো। এইখানে কেন এসেছো নিপা? কাজী অফিসে কি মানুষ নাচতে আসে? বিয়ে করতেই তো আসে নাকি? আপনার তো এতদিনের শখ আমাকে বিয়ে করবার, সর্বদা আমার পিছু পিছু পড়ে থাকেন। চলুন এবার বিয়েটা সেরে নেওয়া যাক। মজা করছো না তো নিপা? মজা করছি বলে মনে হচ্ছে? তাহলে আপনারই ভুল। আপনার তো আমাকে ভাল লাগে করেন। নিন, এবার বিয়ে করে ঘরে তুলুন আমাকে। নিপার কথায় হামিদ আসলো। সেটা দেখে নিপার রাগ বেড়ে গেল। সে তো হাসার মতন কোনো কথা বলেনি। তাহলে আপনি হাসছেন কেন? বিয়ে বললেই হয়ে যায় না মেয়ে? প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী এসব তো লাগে নাকি? তুমি কালকে সকালে 11টায় রেডি থেকো, আমি নিতে আসবো। কথাগুলো বলেই হামিদ চলে যায় সেখান থেকে। নিপা অবাক হয়ে তাকিয়ে থাকে। ভেবেছে মানুষটা আর 5টা ছেলের মতন ওকে শুধু বিরক্তই করে যাবে। সেজন্য ভেবেছিল কাজী অফিসে নিয়ে আসলে সমস্ত বাহানা উড়ে যাবে। কিন্তু না, হামিদ নিপার ধারণা পুরো বদলে দিয়েছে। কোথাও কেন জানি নিপারও ভালো লাগতে শুরু হলো একটু একটু করে। যাক, কেউ তো আছে পরিশেষে তাকে দেখার জন্য। এবার অপেক্ষা কাল সকালে ঠিক কি হয়। যদি বিয়ে সত্যিই হয় তাহলে নতুন করে কাউকে নিয়ে বাঁচার আশা দেখতে পাবে নিপা। পেরিয়ে গেছে আরো কয়েকদিন। সুপ্রভা এখন ভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হয়ে গেছে। আজকেও প্রথম ক্লাসে যাবে, যদিও সেই একই চেনা জায়গা। তবুও শ্বশুরবাড়ি থেকে বেশ অনেকখানি পথ। সকাল সকাল বেরোতে হবে, নইলে ক্লাসে পৌঁছতে দেরি হবে। সকালে আজানের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তার জন্য পরোটা বানানো কমপ্লিট করে নিয়েছে। সুনেরা বেগম তখন নামাজ পড়া, তসবিহ গোনা শেষ করে রান্নাঘরে এসে দেখতে পায় সুপ্রভা সবজি কাটছে। আরে সবজি কাটছো কেন তুমি এত তাড়াতাড়ি? আগে তো নাস্তা বানাতে হবে, তারপর রান্না বান্না। মা, আজকে তো আমার ভার্সিটি আছে, তাই একটু তাড়াতাড়ি বের হতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি নাস্তা করে দিয়েছি। সুনেরা বেগম ঘড়ির কাঁটায় চোখ বুলিয়ে দেখে সবে 6টা বেজেছে। আরে বোকা মেয়ে, এত তাড়াতাড়ি নাস্তা বানাতে গেলে তুমি? মাত্র 6টা বেজেছে তো। আমি করে নিতে পারতাম তো, নাকি বুড়ো হয়ে যায়নি এখনো? মা, আমি তো কেবল পরোটার ডিম ভাজিটা করেছি আর রুটি বানিয়ে রেখেছি। বাবাকে গরম গরম ভেজে দেবেন, উনি তো ঠান্ডা রুটি খেতে পারেন না। ওনার জন্য আলু ভাজাও করে দিয়েছি, আর দুপুরে মাছের রান্নার জন্য সবজিও কেটে দিয়েছি। আপনি শুধু রান্নাটুকু করে নেবেন, ব্যাস। আমি করে নিতে পারতাম তো সুপ্রভা, তোমার এত কিছু করা লাগতো না। এটা শুধু আপনার একার সংসার নেই মা, এটা এখন আমারও সংসার। আমার সংসারের প্রতি আমার সব দায়িত্ব কর্তব্য পালন করব। নিজের স্বপ্ন পূরণের জন্য সংসারের কাজ থেকে পিছুপা হব কেন? আর আপনি তো আমাকে সাহায্য করছেনই। সুপ্রভার কথা শুনে সুনেরা বেগম হাসলেন। সুপ্রভার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেঁচে থাকো মা, এখনই সংসার নিয়ে তো চিন্তা করতে হবে না তোমায়। আমরা এই কয়জনই তো মানুষ, সে আমি একাই সামলে নিতে পারবো। তোমার শাশুড়ি মা এখনো কিন্তু থুরথুরে বুড়ি হয়ে যায়নি বলে দিলাম, চুলগুলো কালোই আছে। সুনেরা বেগমের কথা শুনে সুপ্রভা হাসে। তখনই শিকদার সাহেব আসে বাহির থেকে হাঁটাহাঁটি করে। সুপ্রভা, ভার্সিটি যাচ্ছ? হ্যাঁ বাবা, আজকে থেকেই ক্লাস করতে যাব। প্রতিদিন না গেলেও মাসে তো কয়েকটা ক্লাস করতেই হবে, বলুন। শিকদার সাহেব সুপ্রভার মাথায় হাত রেখে বললেন, দোয়া করি সুপ্রভা তুমি মন দিয়ে পড়াশোনা করে আবার ভালো রেজাল্ট করো। এতদিন যেমন তোমার বাবার মুখ উজ্জ্বল করতে, এবার যেন শ্বশুর মশাইয়ের মুখ উজ্জ্বল করতে পারো, সেভাবেই পড়াশোনা করবে, কেমন? অবশ্যই বাবা, আমি আপনার ভরসার যথাযথ মান রাখবো। শিকদার সাহেব এখন অনেকটাই বদলে গেছেন। যদিও প্রথম 2-1 মাস প্রতিবেশীদের টিটকিরিমূলক কথা আর অতীতের জন্য সুপ্রভাকে বরাবরই অপছন্দ ছিল ওনার, সে বিয়ের পরও। কিন্তু সুপ্রভা দিন দিন যেভাবে ওনার খেয়াল রেখেছে, তার উপর অনার্সের রেজাল্টের পর এলাকায় গেলে সবাই শিকদার সাহেবের বৌমার প্রশংসাই করত। এইসব আনন্দে শিকদার সাহেবের মন থেকে আগের বিদ্বেষ দূর হয়ে গেছে বলা যায়। সুপ্রভা রান্নাঘর থেকে রুমে চলে যায়। সুপ্রভা যখন রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায়, খেয়াল করে দেখে তার পাশে অনিলও দাঁড়িয়ে আছে অফিসের জন্য রেডি হয়ে। আপনি এত তাড়াতাড়ি রেডি হয়েছেন কেন? আপনার অফিস তো আরো পরে। তাহলে তোমাকে দিয়ে আসতে হবে না। মানে আপনি আমার সঙ্গে যাবেন? আরে আপনি ভুলে কেন যাচ্ছেন? ওই জায়গাটা আমার হাতের তালুর মতন চেনা, এতগুলো বছর থেকেছি আমি সেখানে।
সুপ্রভার কথা শুনে অনিল মুখ ভার করে ফেলে। সুপ্রভার কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। অফিস ছুটি পাইনি আমি, কিন্তু তা বলে তোমাকে একাও ছাড়তে পারছি না। সামনে রাস্তাটুকু এগিয়ে দেই তোমাকে। অনিলের মায়ায় জড়ানো কথা সুপ্রভা আর ফেলতে পারে না, রাজি হয়ে যায়। দুজনে একসঙ্গে নিচে নেমে নাস্তা করে বেরিয়ে পড়ে। সামনে রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করবার পর গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। তারপর গাড়ি আসলে দুজনে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসেও অনিলের নানান কথা সুপ্রভার সাথে, কথা যেন আর শেষ হয়ই না। একটু পর একটা গন্তব্য এসে গাড়ি থামায়। এখান থেকে সুপ্রভাকে একাই যেতে হবে এবার। তারপর অনিলের রাস্তায় অনিল চলে যাবে অফিসে।